বন্ধুরা, ইউরোপীয় বাজারে বাংলাদেশের বস্ত্র শিল্পের একছত্র রাজত্ব এবার শেষ। ভারতের ব্যবসায়ীরা কিভাবে রাতারাতি গোটা খেলা ঘুরিয়ে দিয়েছে, এই মহাপরিকল্পনার আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ইউরোপীয় ইউনিয়ন মানে হলো ২৭টি দেশের এক বিশাল বাজার, যার আয়তন প্রায় $263 বিলিয়ন। এই বিশাল বাজারে বাংলাদেশ কেন এতদিন রাজত্ব করেছিল জানেন? এর মূল কারণ হলো এলডিসি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি স্ট্যাটাস। সহজ ভাষায় বললে, বিশ্ব বাণিজ্যের নিয়ম অনুযায়ী যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে থাকা দেশ, তারা বড় বাজারে বিশেষ ছাড় পায়। বাংলাদেশ এতদিন ইউরোপে তাদের কাপড় পাঠাতো 0% ট্যাক্সে, অর্থাৎ কোনো শুল্ক ছাড়াই। অন্যদিকে ভারত কিন্তু আগে অনেক থেকেই উন্নয়নশীল দেশ, তাই ভারতকে ইউরোপের বাজারে কাপড় বেচতে হলে প্রায় 10% থেকে 12% ট্যাক্স দিতে হতো। বন্ধুরা, এবার চিন্তা করুন, একই কাপড় যখন ভারতে 100 টাকায় বেচতে চাই, তখন ট্যাক্স মিলিয়ে সেটির দাম হয়ে যায় 110 টাকা বা 112 টাকা। আর বাংলাদেশ সেটি 100 টাকাতেই বেচতে পারত। স্বাভাবিকভাবেই ইউরোপের ক্রেতারা সস্তার দিকেই ঝুঁকে থাকত। কিন্তু এখন সময় বদলেছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছে, যার নাম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ। এই চুক্তির কার্যকর হওয়ার অর্থ হলো ভারতের উপর থাকা ওই 10-12% ট্যাক্সের বোঝা এক নিমেষেই শূন্য হয়ে যাবে। এই একটি ঘটনাই বাংলাদেশের জন্য বড় বিপদ সংকেত বয়ে এনেছে। এবার আসা যাক আসল কথায়, ভারতের ব্যবসায়ীরা কিভাবে এই খেলাটা ঘোরাচ্ছে। এখানে দুটি বড় দিক কাজ করছে। প্রথমত, আগামী 2027 সালের মধ্যে বাংলাদেশ কিন্তু আর পিছিয়ে পড়া দেশ বা আইডিসি ক্যাটাগরিতে থাকছে না, তারা এখন উন্নয়ন করছে। কিন্তু এই উন্নতির মুদ্রার উল্টো দিক আছে। যেমনই তারা উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পাবে, তেমনি ইউরোপ তাদের উপর 10% ট্যাক্স চাপিয়ে দেবে। অর্থাৎ আগে যে সুবিধা বাংলাদেশ পেত, তা এখন ভারতের হাতে চলে আসছে। ভারত এখন 0 ট্যাক্সে যাবে আর বাংলাদেশ যাবে 10% ট্যাক্সে। ভাবুন তো, ভারতের কাছে আছে অত্যাধুনিক টেকনোলজি। আমাদের দেশে এখন বড় বড় কারখানায় রোবোটিক্স এবং আধুনিক মেশিন ব্যবহার করে উৎপাদন খরচ কমে ফেলা হচ্ছে। বাংলাদেশ এতদিন চিপ লেবার বা সস্তা শ্রম দিয়ে এই ঘাটতি মেকআপ করত। কিন্তু বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতি এবং অস্থিরতার কারণে শ্রমিকের মজুরি বাড়ছে, ফলে তাদের উৎপাদন খরচ বাড়ছে আর আমাদের টেকনোলজির কারণে খরচ কমছে। দ্বিতীয়ত, বাংলাদেশের বস্ত্র শিল্পের একটা বড় দুর্বলতা হলো তাদের কাঁচামাল। কাপড় তৈরির জন্য যে তুলা বা কটন লাগে, তার জন্য তাদের ভারতের উপর বা অন্য দেশের উপর নির্ভর করতে হয়। তবে ভারতের শক্তি দেখুন, আমাদের এখানে তুলা চাষ থেকে শুরু করে সুতা তৈরি, কাপড় বোনা, রং করা এবং ডিজাইন করার জন্য একদম A to Z বা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম আছে। আমাদের দেশে রয়েছে ক্লাস্টার বেসড সংস্কৃতি। আপনি শান্তিপুরে গেলে দেখবেন ঘর ঘর তাঁত চলছে। মেটিয়া বুরেজের গলিতে গেলে দেখবেন হাজার হাজার মানুষ জিন্স বানাচ্ছে। আবার দক্ষিণ ভারতে গেলে পাবেন উন্নত মানের সিল্ক। যখন কোনো নির্দিষ্ট এলাকায় একই কাজ সবাই মিলে করে, তখন লজিস্টিক খরচ বা পরিবহন খরচ অনেক কমে যায়। ভারতের এই স্বয়ংসম্পূর্ণতা ইউরোপের বাজারে আমাদের অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা যখন কাঁচামাল আমদানিতে ডলার সংকটে ভুগছেন, ভারতের ব্যবসায়ীরা তখন নিজেদের তুলা ব্যবহার করে 0 ট্যাক্সে ইউরোপের বন্দরে জাহাজ পাঠাচ্ছে। খেলাটা কি বুঝতে পারছেন? তবে এই পরিবর্তনের প্রভাব কেবল ঢাকা বা দিল্লিতে সীমাবদ্ধ থাকবে না। এটি পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। প্রথমত,
বিশ্ব অর্থনীতিতে $1 বিলিয়ন রপ্তানি বাড়ালে প্রায় 1 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। ভারত যদি বাংলাদেশের $30 বিলিয়ন বাজার থেকে বড় একটা অংশ দখল করতে পারে, তবে ভারতে প্রায় 20 থেকে 30 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। এটি সাধারণ মানুষের পকেটে টাকা আনবে এবং শেয়ার বাজারে টেক্সটাইল সেক্টরের কোম্পানিগুলির দাম রকেটের গতিতে বাড়িয়ে দেবে। আঞ্চলিকভাবে দেখলে ভারত সরকার পরিকল্পিতভাবে রুপির মান কিছুটা কমিয়ে রাখছে, আর একে বলা হয় কারেন্সি ম্যানেজমেন্ট। রুপির মান ডলারের বিপরীতে কম থাকলে আমাদের রপ্তানিকারকরা সুবিধা পায়, কারণ বিদেশি ক্রেতারা কম ডলারে বেশি মাল কিনতে পারবে। এতে চীন বা ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সাথে ভারত পাল্লা দিতে পারছে। তবে সাধারণ মানুষের জন্য এটি একটু কঠিন হতে পারে, কারণ আমদানিকৃত তেলের দাম বাড়তে পারে। কিন্তু বৃহত্তর স্বার্থে, বিশেষ করে বস্ত্র শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে ভারতের আধিপত্য তৈরি করতে গেলে এটি একটি বড় কৌশল। ইউরোপের শৌখিন ক্রেতারা এখন মেড ইন ইন্ডিয়া ট্যাগ দেওয়া উন্নত মানের ডিজাইন এবং কুটির শিল্পের দিকে ঝুঁকছে। এটি বাংলাদেশের জন্য বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি বলছে বাংলাদেশের বস্ত্র শিল্পের সামনে এখন কঠিন পরীক্ষা, আর ভারতের সামনে বিশ্বজয়ের সুযোগ। ভারত কি পারবে এই বিশাল বাজার দখল করতে, নাকি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।